নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নোভার্স একাডেমি। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। আজকে থেকে ম্যাথস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্লাস স্টার্ট হবে। আমরা আজকে প্রথম প্র্যাকটিস সেট করব। এই প্র্যাকটিস সেটে 20টা কোশ্চেন থাকবে, যেটার মাধ্যমে আমরা সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সাম যেমন কি এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডাব্লিউবিএসসি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপিএসসি এবং বাকি আরো অনেক কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে থাকবো। আমরা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, শর্ট ট্রিক্স আর ছোট সময়ের মধ্যে কনসেপ্টটাকে যতটা পারি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের জন্য আরেকটা ভালো নিউজ আছে, আমরা খুব তাড়াতাড়ি ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি। অলরাউন্ড কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য তোমাদের এই ফ্রি ব্যাচ গুলো থাকবে, যেটার মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম যেরকম ডাব্লিউবিএসসি, ডাব্লিউবিপিএসসি, স্টেট পুলিশের যেরকম ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ, বা ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি, গ্রুপ ডি, এই এক্সাম গুলো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন এক্সাম এসএসসির আন্ডারে যেগুলো নেওয়া হয় যেরকম সিএইচএসএল, সিজিএল, সিপিও, ব্যাংকিং এর আন্ডারে যেই এক্সাম গুলো পড়ে আইবিপিএস এর ক্লার্ক বা পিও, বা এসবিআই এর ক্লার্ক বা পিও, বা রেলওয়ের বিভিন্ন যে এক্সাম সেগুলোকে আমরা টার্গেট করব। এই ব্যাচে তোমরা জিকে, জিএস, অ্যাপটি, রিজনিং এবং ইংলিশের ক্লাস পেয়ে থাকবে, যেটার মাধ্যমে আমরা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, শর্ট ট্রিক, এগুলো সব জানবো। আর এইগুলোর যে পিডিএফ বা পিপিটি বা স্টাডি মেটেরিয়াল সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা বা কোয়েরি থাকে তোমাদের, তাহলে তোমরা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করে নিজেদের কোয়েরি ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? তাই দেরি না করে সবাই জয়েন হয়ে পড়ো অ্যান্ড আজকের ক্লাস স্টার্ট করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করে নিব, সেটা হচ্ছে যে যখন একটা নতুন কোশ্চেন আমি স্ক্রিনে দেব, তখন তোমরা একটা মোবাইল বা কিছু ঘড়ি টড়ি যেটাই হোক তোমরা পাশে নিয়ে বসো, যেটাতে তোমরা 30 সেকেন্ডের একটা টাইমার সেট করতে পারবে। এই 30 সেকেন্ডে তোমরা প্রথমে নিজে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। যদি 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল, তাহলে তোমরা এখানে অপশন থেকে তোমাদের অ্যান্সার মিলিয়ে নিতে পারো যে তোমাদের অ্যান্সার মিলছে কিনা, অথবা তোমরা ওয়েট করতে পারো, আমি সলিউশনটা দেখে দিব, তোমরা তোমাদের সলিউশনের সঙ্গে তখন অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে যে নেহা সামাজিক ক্ষেত্রে একটি চাকরিতে যোগ দেন, যেখানে তার মাসিক বেতন আগের চাকরির তুলনায় 28% কম। যদি সামাজিক ক্ষেত্রে চাকরিতে নেহার মাসিক বেতন 27,000 হয়, তবে আগের চাকরিতে তার মাসিক বেতন কত ছিল? ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে যে নেহার কাছে দুটো চাকরি ছিল। প্রথমে যেই চাকরিটা করতো সেটা ছেড়ে সে আরেকটা নতুন চাকরিতে জয়েন করে, কিন্তু দ্বিতীয় চাকরিটা প্রথম চাকরির থেকে যে স্যালারি দিত দ্বিতীয় চাকরিতে, সেটা 28% কম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি প্রথম চাকরিটা যেটা করতো সেটাতে তার স্যালারি ছিল 100 টাকা। যদি 100 টাকা প্রথম চাকরি স্যালারি হয়ে থাকে, তাহলে পরের চাকরিতে তার স্যালারি কত? এইটার 72% কম, সরি, এটার 28% কম। ঠিক আছে? 28%, 100-28% অর্থাৎ 28 টাকা। তাহলে 28 টাকা কম, তার মানে ও পরের চাকরিতে 72 টাকা স্যালারি পেত। কিন্তু আসলে কি 72 টাকা পেত? না, আসলে পেত 27,000 টাকা। অর্থাৎ এই যে 72 টাকা, এই 72 টাকারই আসল মান হচ্ছে 27,000 টাকা। ঠিক আছে? আমাকে বের কি করতে হবে যে 100 টাকার মান কত। ঠিক? কারণ 100 টাকা আমি ধরে নিয়েছি যে তার প্রথম যে চাকরিটা ছিল সেই চাকরির বেতন হচ্ছে 100 টাকা। অর্থাৎ প্রথম 100 টাকা, তাহলে 100 টাকার মান কত সেটা বেরোবে 27,000 টাকা ভাগ 72 গুণ 100। ঠিক আছে? আমি এখানে ছোটবেলায় আমরা যেরকম কাটাকাটি করতাম সেভাবে কাটাকাটি করব। এখানে আমি পাবো 9 দিয়ে কাটলে 3,000, এখানে 9 দিয়ে কাটলে 8, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 25, এটা 2 দিয়ে কাটলে 15। অর্থাৎ আমার উত্তর আসবে 1500 গুণ 25। এখানে কিন্তু আমি সাথে সাথেই গুণ করব না, কারণ এখানে আমি ডাইরেক্ট গুণ করতে চাইলে গুণ করতে পারি। 25 গুণ 15 অর্থাৎ 375, আর দুটো শূন্য মানে হচ্ছে আমার 37,500, অপশন এ। কিন্তু আমি এর ভাবে না করে আমি অন্যভাবে একটু করার চেষ্টা করবো, গুণ না করে, কারণ আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে
বড় জিনিস এটা মাথায় রাখতে হবে যে কম ক্যালকুলেশনে যত তাড়াতাড়ি আমরা অ্যান্সার বের করতে পারি তত সুবিধা। ঠিক আছে, প্রথমে আমি একটা জিনিস দেখবো যে আমার কিন্তু গুণে যে উত্তরটা আসবে সেটাতে শেষ দুটো সংখ্যা কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এখানে অপশন গুলো যদি দেখি তাহলে দেখো এখানে কিন্তু দুটো শূন্য নেই শেষে, তার মানে কিন্তু অপশন ডি হবে না। এখানেও তেমনি দুটো শূন্য নেই শেষে, তো এটাও কিন্তু অপশনে আসবে না। অপশনে কি কি হতে পারে, তাহলে অপশন এ হতে পারে বা অপশন বি হতে পারে, কারণ শেষে আমরা দুটো শূন্য পাচ্ছি। এইবার আমি এর পরের স্টেপে চলে যাই, সেটা হচ্ছে 25 আর যদি 15 কে গুণ করি তাহলে কিন্তু এই পজিশনে সব সময় 5 আসবে, এই পজিশনে কিন্তু জিরো আসার সম্ভাবনা নেই। ঠিক, তাহলে দেখো এই যে দুটো শূন্য যে থাকছে তার আগের সংখ্যা এখানে কিন্তু 5 হওয়ার কথা, কিন্তু এখানে শূন্য আছে, অপশন বি তে শূন্য আছে। তাহলে অপশন বিও হবে না, একমাত্র অপশন বাকি থাকছে অপশন এ। তাহলে কিন্তু আমরা গুণ না করেও কিন্তু অ্যান্সার বের করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা কিন্তু নিশ্চয়ই নিচে কমেন্টে কে কতগুলো কোশ্চেন পেরেছো, যে ফার্স্ট রাইটে কে কতগুলো কোশ্চেন পেরেছো, এটা কিন্তু নিশ্চয়ই এর নিচে কমেন্টে লিখবে। কারণ এটাতে তোমাদেরই সুবিধা হবে, পরবর্তীতে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট যত এগোবে তোমরা নিজের ট্র্যাক করতে পারবে। কারণ আজকে যে পার্সেন্টেজের বা শতাংশের যে কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করবো, কালকেও পার্সেন্টেজের কোশ্চেন থাকবে। তো তোমরা এরকম ট্র্যাক করতে থাকবে যে তোমাদের এই 30টার মধ্যে তোমরা আজকে কতগুলো পারছো, কালকে কতগুলো পারছো, এরকম করে পরের প্র্যাকটিস সেটে কতগুলো পারছো, এটা তোমরা ট্র্যাক করতে পারবে। তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু নিশ্চয়ই নিচে কমেন্টে জানাবে যে তোমরা কতগুলো অ্যাটেন্ড করেছো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। পরের প্রশ্নে কি বলেছে, আচ্ছা পরের প্রশ্ন করার আগে তোমরা এর ডান দিকে দেওয়া টেবিলটা একটু মন দিয়ে দেখবে, পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা হচ্ছে যে কোনো শতাংশকে, যে কোনো পার্সেন্টেজকে যদি আমি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কেমন হবে। যেরকম 50 শতাংশ, 50 শতাংশ মানে 50/100, এটাকে কাটাকাটি করলে 1/2 আসে। ঠিক আছে, হাফ। অন্য যে কোনো একটা ধরে নাও, এই 33/3, 33/3 এটাকে কনভার্ট করলে আসে 100/3 শতাংশ, অর্থাৎ 1/3। ঠিক আছে, এরকম করে এই টেবিলটা যদি মুখস্থ থাকে তাহলে কম্পিটিটিভ এক্সামে যে কোনো পার্সেন্টেজের অঙ্ক বা শতাংশের অঙ্ক করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা এবার প্রশ্নে আগাই। প্রশ্নে কি বলেছে, যদি একটি নির্দিষ্ট সংখ্যার 1/8 75 শতাংশের 66/2/3 179 হয়, তবে সেই সংখ্যার 3/4 33/1/3 কত হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এই সংখ্যাটা হচ্ছে এক্স। এই সংখ্যার 1/8 অর্থাৎ 1/8 তার 75 শতাংশ, এখানে 75 শতাংশ নেই, আমি এখানে করে দিচ্ছি 75 শতাংশ। এটা তোমরা দরকার হলে এটার মধ্যে অ্যাড করে নিতে পারবে কোথাও, বা লিখে নিতে পারবে তোমরা যদি কোথাও লিখে রাখো তো। অর্থাৎ 75/100, 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ 3/4। ঠিক আছে, তাহলে 75 শতাংশ মানে 3/4, তার 66/2/3, 66/2/3 এইখানে, তার মানে 2/3। এটার মান হচ্ছে 179। ঠিক আছে, তাহলে এখানে 8 আর 2 কাটো, 4, এখানে দুটো 3 কাটলাম। এখানে এক্স এর তাহলে মান কত আসলো, 179 × 16। আমি কিন্তু এখানে এখনো অ্যান্সার পাইনি, কারণ আমাকে এটা জিজ্ঞাসা করেনি যে এক্স এর মান কত, আমাকে জিজ্ঞাসা করেছে এইটার 3/4 33/1/3 শতাংশ কত। ঠিক আছে, তার মানে 179 × 16 তার 3/4 অর্থাৎ 3/4 গুণ 33/1/3 অর্থাৎ 1/3। 33/1/3 কিন্তু এখানে 1/3 এখানে করা আছে, তাহলে 1/3। তাহলে এখানে কাটাকাটি করলে এটা 4, এখানে 3 3 কাটা গেল, তাহলে উত্তর আমার কত, 179 × 4। ঠিক, আচ্ছা এখানেও কিন্তু আমাকে আর ক্যালকুলেশন করতে হবে না, এখানে দেখাই যাচ্ছে যে এইখানে এই দুটো দশমিকে উত্তর এসেছে, কিন্তু আমার কিন্তু উত্তর দশমিকে নেই, তাই আমার এই দুটো উত্তর হবে না। আচ্ছা এখানে 9 আর 4 এর গুণ করলে শেষ সংখ্যাটা আসবে আমার 6, এখানে কিন্তু 7 আছে, তাহলে এটাও আমার উত্তর হবে না, উত্তর হবে বি, 716। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলা হয়েছে,
যে বর্তমানে চালের দাম প্রতি কেজি 25 টাকা, গত মাসের এর দাম ছিল প্রতি কেজি 20 টাকা। আগের মতোই খরচ অপরিবর্তিত রাখতে হলে একটি পরিবারকে তাদের চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে আমি যদি সি মানে হচ্ছে চালের দাম, পার কেজি চালের যে মাসের দাম, আর ডাব্লু মানে যদি আমি ধরি যে পরিবার কতখানি চাল কিনছে, তাহলে এই দুটোর যে গুণফলটা হবে সেটাই তো পরিবারের চালের প্রতি যে খরচটা সেটা বেরিয়ে আসবে, ঠিক? এখানে কোশ্চেনে কি বলেছে যে আমার আগে 20 টাকা পার কেজি চালের দাম ছিল, আমি ধরে নিচ্ছি পরিবারে 1 কেজি চাল দরকার হতো, তাহলে গুণ করলে তাদের জন্য যে খরচটা সেটা কি বেরোচ্ছে 20 টাকা। এইবার প্রশ্নে বলা হচ্ছে যে খরচ অপরিবর্তিত, তার মানে পরের মাসেও কিন্তু খরচ তাদের 20 টাকাই হওয়ার কথা, কিন্তু চালের দাম বেড়ে গিয়ে 25 টাকা হয়ে গেছে। তাহলে এই যে 1 কেজি পেতো আগে, এখন 1 কেজি পাবে না, 1 কেজি থেকে কমে যাবে। কত শতাংশ কমছে এটাই প্রশ্নে জিজ্ঞাসা করা আছে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারছি, যেহেতু এখানে যেহেতু খরচের কোনো পরিবর্তন ঘটছে না, তার জন্য কিন্তু সি অর্থাৎ আমার যে মূল্যটা, চালের মূল্য, আর ডাব্লু অর্থাৎ ওজন, এই দুটো কিন্তু ব্যস্তানুপাতিক, ঠিক আছে? মানে সি যেই অনুপাতে বাড়বে, এই চালের যে ওজন সেটাও কিন্তু সেই অনুপাতে কমবে। আচ্ছা, সির কি অনুপাতে বাড়ছে সেটা একবার দেখে নিই। আগে কি ছিল সি এর, সি মানে চালের দাম কত ছিল আগে? 20 টাকা। নতুন দাম কত? 25 টাকা, অর্থাৎ 5/4। তাহলে ওজনের যে অনুপাতটা হবে সেটা তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ আগে ওজন ছিল 5, এখন নতুন ওজন 4। তাহলে কম কত? কত কমলো? 1 কমলো, ঠিক? তাহলে কত শতাংশ কমলো? 1/5 গুণ 100, অর্থাৎ 20% ওজন কিন্তু এবার থেকে এই ফ্যামিলি কম পাবে, ঠিক আছে? অপশন ডি। পরের প্রশ্ন, আশিস, শ্রেয়া, বিমল একসঙ্গে একটি কাজ সম্পন্ন করেছে। আশিস ও শ্রেয়া মিলে কাজের 70% অংশ সম্পন্ন করেছে এবং শ্রেয়া আর বিমল মিলে কাজের 50% অংশ সম্পন্ন করেছে। তিনজনের মধ্যে কে সবচেয়ে দক্ষ? আচ্ছা, এখানে আমি আশিসকে এ, শ্রেয়াকে এস আর বিমলকে ভি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে আশিস আর শ্রেয়া দুইজনে মিলে 70% কাজ সম্পন্ন করেছে, মানে কাজ সম্পূর্ণ কাজ যদি আমি ধরে নিই 100 ইউনিট, তার 70 ইউনিট আশিস আর শ্রেয়া করেছে। তাহলে বিমল কত করেছে? বিমল তাহলে 100 থেকে 70 বাদ দিলে 30 ইউনিট কাজ করেছে। আবার আমাকে বলেছে শ্রেয়া আর বিমল তারা 50% অংশ কাজের করেছে, অর্থাৎ কাজ যদি সম্পূর্ণ 100 ধরে থাকি, তাহলে তার 50 অংশ কিন্তু শ্রেয়া আর বিমল মিলে করেছে। তাহলে আশিস কত করেছে? আশিস তাহলে 100 থেকে 50 বাদ দিলে 50, ঠিক আছে? এখানে যদিও বা আমার আশিস আর শ্রেয়াটা বের করার দরকার ছিল না, আমি এখান থেকে উত্তর পেয়ে যেতাম। কিভাবে আমি দেখাচ্ছি। আমি এখান থেকে প্রশ্নে আমাকে কি বলেছে যে শ্রেয়া আর বিমল মিলে 50% অংশ কাজে সম্পন্ন করেছে, অর্থাৎ 50/100। তাহলে পুরো কাজটা যদি 100 হয়, তাহলে শ্রেয়া আর বিমল মিলে কত করেছে? 50। তাহলে বাকি 50 আশিস একাই করেছে, ঠিক? তাহলে আশিস যদি একাই 50 করে থাকে আর শ্রেয়া আর বিমল মিলে 50 করে থাকে, তাহলে অবশ্যই আশিসের যে কাজ করার ক্ষমতা শ্রেয়া আর বিমল থেকে অনেক বেশি, কারণ ও একা 50 করছে আর এরা দুইজন মিলে 50 করছে। তাহলে সবচেয়ে বেশি কাজ করার ক্ষমতা কার? আশিসের, ঠিক আছে? তাহলে উত্তর অপশন সি, আশিস। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি বলা হয়েছে? টেন্ডুলকার 10 দিনে একটি কাজের 1/4 অংশ সম্পন্ন করতে পারে।
মোহিত 12 দিনে কাজের 40% সম্পন্ন করতে পারে এবং ঋষু 4 দিনে কাজের 1/5 সম্পন্ন করতে পারে। তাহলে টেন্ডুলকার, মোহিত আর ও ঋষু একসঙ্গে এই কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগাবে? ঠিক আছে, তাহলে টেন্ডুলকার কাজ করতে কত সময় লাগাচ্ছে? 1/4, 1/4 অংশ করতে সে সময় লাগাচ্ছে 10 দিন। তাহলে পুরো কাজটা করতে সে সময় লাগাচ্ছে 40 দিন। ঠিক, এটা একক পদ্ধতি করে বের করলাম, ঠিক আছে। মোহিত 40%, তোমরা যদি ওই প্রথম টেবিলটা একবার চোখ বুলিয়ে নাও তাহলে তোমরা জানবে যে 40% মানে হচ্ছে 2/5। তাহলে কাজের 2/5 অংশ করতে মোহিত কত লাগাচ্ছে? 12 দিন। তাহলে পুরো কাজটা করতে 12 × 5/2 অর্থাৎ 30 দিন লাগাচ্ছে মোহিতের। সেই কাজটা করতে, একা সেই কাজটা করতে 30 দিন। টেন্ডুলকারের একা সেই কাজটা করতে 40 দিন লাগছে। আর রিশু তাহলে কত লাগাচ্ছে সেটা, 1/5 অংশ কাজ করতে যদি ওর 4 দিন লাগে, পুরো কাজটা করতে তার লাগছে 20 দিন। ঠিক আছে, তাহলে টেন্ডুলকার, মোহিত আর রিশুর 40 দিন, 30 দিন আর 20 দিন কাজ করতে লাগছে। ঠিক আছে, এই তিনটেকে যদি আমি লসাগু করি, লসাগু করে বেরোচ্ছে 120। আচ্ছা, এই মাঝখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা জানি যে আমরা দিনকে যদি দক্ষতা সঙ্গে গুণ করি তাহলে সম্পূর্ণ কাজ, এটা মানে দিন, ডেজ, দক্ষতা মানে এফিসিয়েন্সি, আর সম্পূর্ণ কাজ মানে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দিনের সঙ্গে যদি আমি দক্ষতার গুণ করি তাহলে আমি সম্পূর্ণ কাজ খুঁজে পাবো। বা এটাকে যদি আমি এভাবে লিখতে পারি যে সম্পূর্ণ কাজ থেকে যদি আমি দক্ষতাকে ভাগ করি তাহলে কত দিনে কাজ হচ্ছে সেটা পাবো। আর সম্পূর্ণ কাজের থেকে যদি আমি দিনকে ভাগ করি তাহলে একটা মানুষের দক্ষতা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি ধরে নাও এদের তিনজনের যে 40 দিন, 30 দিন, 20 দিন, এটাকে আমি যদি লসাগু করি তাহলে 120 পাচ্ছি। আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে সম্পূর্ণ কাজের মান। ঠিক আছে, 120 ইউনিট ওদেরকে কাজ করতে হবে। আচ্ছা, টেন্ডুলকার 100 ইউনিট কাজ করতে কত লাগাচ্ছিল? 40 দিন। অর্থাৎ তার কাজ করার দক্ষতা কত? 120 ভাগ এই যে দক্ষতা বের করতে গেলে সম্পূর্ণ কাজ থেকে আমি দিনকে ভাগ করব। ঠিক, তার মানে সম্পূর্ণ কাজ এটা, তার থেকে আমি দিনকে ভাগ করছি, কত পাচ্ছি দক্ষতা? 3। 120 থেকে 40-কে ভাগ করলে আমি 3। মোহিতের দক্ষতা বের করতে গেলে 120 ভাগ 30 অর্থাৎ 4। রিশুর দক্ষতা বের করতে গেলে 120 ভাগ 20 অর্থাৎ 6। তাহলে তিনজনের একসঙ্গে যদি দক্ষতা, তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের তিনজনের একসঙ্গে দক্ষতা কত? 13। ঠিক, এইবার আমাকে বের করতে হবে তিনজনে যদি একসঙ্গে কাজ করতো, তার মানে টেন্ডুলকার প্লাস মোহিত প্লাস রিশু, এরা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজ শেষ করছে। কত দিনে কাজ শেষ করছে এটা বের করার জন্য আমাকে সম্পূর্ণ কাজের মান, তার থেকে দক্ষতা, সেটাকে ভাগ দিতে হবে। সম্পূর্ণ কাজে এখানে 120, তার থেকে 13 ভাগ দাও, অর্থাৎ এটা আসবে 9, 3/13। অপশন ডি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে এ ও বি একসঙ্গে একটি নির্দিষ্ট কাজ 45 দিনে সম্পন্ন করতে পারে। তারা 35 দিন একসঙ্গে কাজ করার পর এ কাজটি ছেড়ে দেয়। বাকি কাজটি বি একা আরো 24 দিনে সম্পন্ন করে। বি একা পুরো কাজটি করতে কতদিন সময় নেবে? ঠিক আছে, এ আর বি একসঙ্গে কাজটা করতে কতদিন লাগাচ্ছে? 45 দিন। ঠিক, তাহলে পুরো কাজটা, পুরো কাজটাকে যদি আমি এক ধরি, পুরো কাজটা করতে এরা 45 দিন লাগাচ্ছে। তাহলে একদিনে ওরা পুরো কাজটার কত, বা এটাকে এইভাবে লিখি, 45 দিনে তারা পুরো কাজটা করছে। ঠিক আছে,
তাহলে একদিনে তারা কাজের 1/45 অংশ কাজ সম্পূর্ণ করছে, একদিনে করছে, ঠিক আছে, দুইজনে একসঙ্গে কাজ করলে। এবার তাহলে 35 দিন কাজ হয়ে গেছে। তাহলে 35 দিন কাজ হয়ে গেলে ওরা কতখানি কাজ করে ফেলেছে? 35 ভাগ 45। অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 1/45 গুণ 35, ঠিক? 1/45 গুণ 35, ঠিক আছে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে আমার পাচ্ছে 7/9। অর্থাৎ পুরো কাজটা এখানে দেখো, যদি উপরে যদি 9 থাকতো তাহলে 9 9 1, তার মানে অর্থাৎ পুরো কাজটা হয়ে যেত। কিন্তু এখনো পুরো কাজটা হয়নি, 7/9, অর্থাৎ এখনো 2/9 অংশ কাজ কিন্তু বাকি আছে। এই 2/9 কাজটি বি একা 24 দিনে কমপ্লিট করছে। তাহলে 2/9 অংশ কাজ যদি বি 24 দিনে করতে পারে, তাহলে পুরো কাজটা করতে কতদিন লাগাবে? 24 গুণ 9 ভাগ 2, অর্থাৎ 108 দিন। ঠিক আছে, অপশন 2, 108। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে যে পি ও কিউ, আচ্ছা এখানে একটু লেখাতে ভুল আছে, যাই হোক, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব 720 কিলোমিটার। একটি ট্রেন সকাল 6টায় পি থেকে যাত্রা শুরু করে এবং 40 মিটার/সেকেন্ড বেগে চলে। পথে ট্রেনটি 1 ঘন্টা 30 মিনিটের জন্য থামে। ট্রেনের ট্রেনটি কখন কিউতে পৌঁছাবে? ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা করার আগে একটা ছোট্ট ফর্মুলা সবাইকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এস সমান সমান ডি বাই টি। এখানে এস মানে হচ্ছে বেগ, যেরকম এই যে এখানে বলা আছে 40 মিটার/সেকেন্ড বেগ, এখানে এস মানে হচ্ছে স্পিড বা বেগ, ঠিক আছে। আমি আর এখানে লিখছি না, এখানে বলে দিচ্ছি। ডি মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, দুটো জায়গার মাঝখানে দূরত্বটা। আর টি হচ্ছে সময়, এই দূরত্বটা কভার করতে যত বা সম্পূর্ণ করতে যেই সময় লাগছে, এই বেগে ছুটলে যেই সময় লাগছে সেটা হচ্ছে টি, ঠিক আছে। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মুলাটা ইউজ করেই কিন্তু এই টাইপের অঙ্ক করতে হয়, ঠিক আছে। এখানে কি বলা আছে যে আমার দূরত্ব দিয়ে দিয়েছে 720, সময় কত লাগছে আমি জানি না, কিন্তু এখানে গতিবেগ দিয়ে দিয়েছে 40 মিনিট/সেকেন্ড, ঠিক আছে। সময় আমি জানি না, তাহলে আমি এখানে সময় বের করতে হলে 720 ভাগ 40 মিনিট/সেকেন্ড। এইখানে একটা জিনিস কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে, অনেকজন কি করে এখানে ডাইরেক্ট কাটাকাটি করে উত্তর বের করে দেয়, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। কেন? কারণ আমাকে এখানে ইউনিট দেখতে হবে, যে 720 ইউনিট, ইউনিট কি আছে কিলোমিটারে, 720 কিন্তু কিলোমিটারে আছে। আর 40 যেটা বেগটা, বেগটা কিন্তু মিটার/সেকেন্ডে আছে। তাহলে হয় আমাকে 720 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, অথবা 40 মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এইখানে যেহেতু আমার ঘন্টায় কাজ হবে, যে 1 ঘন্টা 30 মিনিট আছে, আমাকে ঘন্টায় অ্যাড করতে হবে, তো আমি এই যে 40 মিটার/সেকেন্ড একে ঘন্টায় কনভার্ট করি। তো 40 মিটার/সেকেন্ডকে যদি ঘন্টায় কনভার্ট করতে হয়, 40 মিটার/সেকেন্ডকে যদি ঘন্টায় কনভার্ট করতে হয়, এখানে একটা ছোট্ট ট্রিক আছে, সেটা আমি সাইডে একটা জায়গায় লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, যখন কিলোমিটার/আওয়ারে বেগ থাকবে, সেটাকে যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে যে মানটা থাকবে, এখানে ধরে নাও x কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, সেটার সঙ্গে 5/18 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি পাবো? যে মানটা পাবো সেটা মিটার/সেকেন্ডে আসবে। আর যদি মিটার/সেকেন্ডে থাকে, তাহলে তার মানে ধরে নাও x মিটার/সেকেন্ডে আছে, তাহলে তার সঙ্গে এটার উল্টো 18/5 গুণ করতে হবে,
তাহলে আমি যেই বেগটা পাবো সেটা কিলোমিটার পার আওয়ারে পাবো। ঠিক আছে? যেমন কি এই প্রশ্নে দেখো 40 মিটার পার সেকেন্ড আছে। তো 40 মিটার পার সেকেন্ডকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি, তাহলে যে উত্তরটা পাবো, অর্থাৎ এখানে 8, তার মানে 144, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসবে। এবার দেখো আমার দূরত্ব কিলোমিটারে আছে, আমার বেগও কিলোমিটার পার আওয়ারে চলে আসলো। এইবার কিন্তু আমি সহজেই টাইম বের করতে পারবো। টাইম অর্থাৎ 720 ডিভাইডেড বাই, এখানে কিন্তু আর 40 মিটার পার সেকেন্ড হবে না, এখানে 144 হয়ে যাবে। ঠিক আছে? এবার এবার কাটাকাটি করি। কাটাকাটি করে এটা আমি 12 দিয়ে যেতে পারবে, 12 দিয়ে মানে 60, 12 দিয়ে 12, 12 দিয়ে 5। ঠিক আছে? অর্থাৎ 5 ঘন্টা আমার কিন্তু সময় লাগছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখতে হবে, উত্তর কিন্তু 5 ঘন্টা হবে না, এখানে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু মাঝখানে ব্রেক নিয়েছে। অর্থাৎ টোটাল সময় কিন্তু 6 ঘন্টা 30 মিনিট লেগেছে। শুরু করেছিল সকাল 6টায়, তাহলে 6 ঘন্টা অ্যাড করলে 12টা হয়ে যাচ্ছে, আর 30 মিনিট মানে দুপুর 12:30, তার মানে 12:30 PM। অ্যান্সার হবে ডি, 12:30 PM। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া আছে 5:3:4। ঠিক আছে? একই দূরত্ব অতিক্রম করতে এই গাড়িগুলি দ্বারা নেওয়া সময়ের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে? সেই আগের পেজে যেই আমি ফর্মুলাটা লিখেছিলাম, এস ইকুয়ালস টু ডি বাই টি, অর্থাৎ এস মানে হচ্ছে গতিবেগ, ডি হচ্ছে দূরত্ব, আর টি হচ্ছে যেই সময়টা লাগছে এই গতিবেগে ওই দূরত্ব যেতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি। এইখানে কিন্তু বলেছে একই দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ ডি কিন্তু পরিবর্তন ঘটবে না, শুধু এস আর টির পরিবর্তনটাকে আমাকে দেখতে হবে। মানে এস আর টি কিন্তু এখানে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এস যতটা বাড়বে টি সেই অনুপাতে কমবে। এখানে এস এর অনুপাত কি দেওয়া আছে? 5:3:4। এবার ওই যে প্রথম দ্বিতীয় না তৃতীয় স্লাইডে যে আমরা প্রশ্নটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের দুটো অনুপাত ছিল। তো ওটাকে উল্টো করা ইজ ভেরি ইজি, আমরা সেটাকে ঘুরিয়ে 3:5 করে দিতাম। কিন্তু এখানে তো তিনটে অনুপাত আছে, তিনটে অনুপাত যদি পরিবর্তন করতে হয় বা উল্টো করতে হয় তাহলে এটা একটু টাফ হয়ে যায়। টাফ বলবো না, সহজ, বাট সহজে অনেকজন এটা করতে পারে না। সেটা হচ্ছে 5:3:4, এটাকে তোমরা প্রত্যেকটা সংখ্যাকে উল্টো করে লেখো। অর্থাৎ 1/5, 1/4, 1/3, 1/4, এইটাই হচ্ছে নতুন অনুপাত। ঠিক আছে? কিন্তু 1/5, 1/3, 1/4 তো হবে না, এটা তো ভগ্নাংশ, এক একটা অনুপাতকে তো ভগ্নাংশতে রাখা যায় না, তাহলে এটাকে একটা সহজ অনুপাতে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? 5, 3 আর 4-এর লসাগু করতে হবে। 5, 3 আর 4-এর লসাগু কত আসবে? 60, 60। তাহলে 60 হচ্ছে লসাগু। তাহলে এবার আমি প্রত্যেকটা ভগ্নাংশকে এখানে 60 দিয়ে গুণ করব। ঠিক আছে? 60/5, 60/3, 60/4। অর্থাৎ এখানে এই দুটোকে কেটে 12, এই দুটোকে কেটে হচ্ছে আমার 20, আর এই দুটোকে কেটে 15। তাহলে আমার অনুপাত কি আসলো? 12, 20, 15। ঠিক আছে? তাহলে আমার সময়ের অনুপাত কি বেরোচ্ছে? 12, 20, 15, অর্থাৎ অপশন এ আমার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে বলা হয়েছে যে 220 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলতে চলতে বিপরীত দিক থেকে আসা 230 মিটার দৈর্ঘ্যের আরেকটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। অন্য ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে? এই প্রশ্নে আমাদের আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আসবে। এখানে সেই আগের মতো আমাকে সবকিছু একই ইউনিটে কনভার্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য মিটারে দেওয়া এবং সময় সেকেন্ডে দেওয়া আছে। তো আমি এই কিলোমিটার পার আওয়ারটাকে
প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, অর্থাৎ আমি এটাকে 5/18 দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার প্রথম ট্রেনটির গতিবেগ। ঠিক আছে। আচ্ছা, এবার যখন আমরা ট্রেনের অঙ্ক করব তখন এটা মাথায় রাখবে যে এই যে আমি যে আগের স্লাইডে ফর্মুলাটা দেখেছিলাম যে এস ইজ ইকালস টু ডি বাই টি, যেখানে ডিটা হচ্ছে আমি বলেছিলাম যে দূরত্ব। ঠিক, এই ক্ষেত্রে যে দূরত্বর মানটা হবে সেটা হচ্ছে দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেটার যোগফল। ঠিক আছে। এই ক্ষেত্রে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 220, পরেরটি 230, অর্থাৎ পুরো দূরত্বটা এখানে, তার মানে ডি এর মান এখানে হবে 450। ঠিক আছে, 450 মিটার। এইবার এই 450 মিটার সম্পূর্ণ করতে এটার সময় লেগেছে 9 সেকেন্ড। ঠিক আছে, তা অর্থাৎ টি হচ্ছে এখানে আমার 9। তাহলে এস এখানে হচ্ছে 450/9, মানে 50 মিটার পার সেকেন্ড। এই যে 50 মিটার পার সেকেন্ড, এটা আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ একটা ট্রেন, এখানে দুটো ট্রেন আছে, একটা ট্রেনের মধ্যে যদি একটা মানুষ বসে থাকে, সেই মানুষটা আরেকটা ট্রেনকে যেই গতিবেগে দেখতে পারবে সেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এটা উভয় পক্ষে একই রইবে। ঠিক আছে। এইবার এই আপেক্ষিক গতিবেগটা জিনিসটা কি, এটাকে আমি এস উপরে একটা ড্যাশ দিয়ে দিই, এস ড্যাশ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে। দুটো ট্রেন যদি এরা একই দিকে চলতে থাকে, তাহলে এই আপেক্ষিক গতিবেগ, ধরে নিলাম আমি প্রথম ট্রেনটির যে বেগ সেটা হচ্ছে S1, দ্বিতীয় ট্রেনটির বেগ হচ্ছে S2। যেখানে প্রথম ট্রেন, তার মানে S1 হচ্ছে S2 থেকে বড়, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ বেশি। তাহলে আপেক্ষিক গতিবেগ যদি এরা একই দিকে মুভ করে বা একই দিকে চলতে থাকে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ S1 - S2 হবে। ঠিক আছে। আর যদি এরা অপোজিট, তার মানে একে অপরের দিকে আসতে থাকে, এরকম ভাবে আসতে থাকে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ হবে S1 + S2। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাকে অপোজিট বলেছে, তার মানে আরেকটি ট্রেন 9 সেকেন্ডে চলতে বিপরীত দিকে বলেছে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ এস ড্যাশ, এটা হচ্ছে কিন্তু S1 + S2। এখানে S1 এর মান দিয়ে দিয়েছে, প্রথম ট্রেনটির গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে। আমাকে দ্বিতীয়টির গতিবেগ বের করতে বলেছে, আর আপেক্ষিক গতিবেগ আমি 50 পেয়ে গেছি, অর্থাৎ দ্বিতীয়টির গতিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারে যেহেতু বের করতে বলেছে, তাহলে এটাকে আমি 18/5 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ আমার অ্যান্সার চলে আসবে 108। অপশন এ আমার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে 60 কিলোমিটার পার আওয়ার এবং 42 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দুটি ট্রেন একই দিক দিয়ে চলেছে। দ্রুতগামী ট্রেনটি ধীর গতির ট্রেনে থাকা একজন মানুষকে 36 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে। এখানে সেই একই কনসেপ্ট লাগবে। একই কনসেপ্ট বলতে এরা যেহেতু একই দিকে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কিন্তু এর আগেরটা যেরকম আপেক্ষিক গতিবেগ কি ছিল, এস ড্যাশ, আমরা S1 + S2 করেছিলাম, কারণ আপেক্ষিক গতিবেগ কিন্তু অপোজিট ডিরেকশনে ছিল, দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছিল, তাহলে একে অপরের দিকে আসছিল। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরা একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কিন্তু হয়ে যাবে S1 - S2, যেখানে S1 হচ্ছে দ্রুতগামী ট্রেনটি। ঠিক আছে, অর্থাৎ এই 60 কিলোমিটার পার আওয়ার ট্রেনটি। এবার তাহলে এখানে কি হচ্ছে, তাহলে 60 - 42 হচ্ছে, অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করব, তাহলে আমি পেয়ে যাব 5 মিটার পার সেকেন্ড। এটা তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ। আহ, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ আমি পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যে দ্রুতগামী ট্রেনটি, যেটা স্লো ট্রেন, যেটা ধীর গতিতে যাচ্ছে, তা সেই ট্রেনটির মধ্যে বসে থাকা মানুষকে 36 সেকেন্ডে যদি কভার করে থাকে,
তাহলে এখানে আমরা সেই ফর্মুলাটা আবার একবার চোখ বুনে নিই, এস ইকুয়ালস টু ডিটি, যেখানে এটা হচ্ছে দৈর্ঘ্যটা, এটা আমার আপেক্ষিক গতিবেগ এস, আর টি হচ্ছে আমার সময়। এখানে আপেক্ষিক গতিবেগ দিয়েছে 5, আমার দৈর্ঘ্য আমি ট্রেনের জানি না, আর টি মানে হচ্ছে 36 সেকেন্ড এখানে হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা আমি ট্রেনের এখান থেকে পেয়ে যাব, সেটা হচ্ছে 5 গুণ 36, অর্থাৎ 180 মিটার। তার মানে আমার অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে 135 কেজি, আচ্ছা এখানে এক্স আর এ আর ওয়াই আর বি এর অ্যালয়ের নামগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, এটা তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো, এক্স ওয়াই দিয়েও করতে পারো বা এ বি দিয়েও করতে পারো। আমি যেহেতু বাংলার এটা করছি, তো আমি এ বি ধরেই করব, ঠিক আছে। যারা ইংলিশ দেখছো তারা একটু দেখে নিও, তাই এ আর এক্স হচ্ছে একই ব্যাপার, বি আর ওয়াই এই ক্ষেত্রে একই ব্যাপার এই প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নে কি বলেছে 135 কেজি মিশ্র ধাতু এ কে 72 কেজি মিশ্র ধাতু বি এর সঙ্গে মেশালে একটি নতুন মিশ্র ধাতু তৈরি হয়। যদি মিশ্র ধাতু এ তে জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের অনুপাত 4:5 হয় এবং মিশ্র ধাতু বি তে জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের অনুপাত 7:5 হয়, তবে নতুন মিশ্র ধাতুতে অ্যালুমিনিয়ামের ওজন কত? ঠিক আছে, এখানে ওজন জিজ্ঞাসা করেছে। আচ্ছা, প্রথম এ তে, এ হচ্ছে 135 কেজি সম্পূর্ণটা, এটাতে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, আচ্ছা আমরা এটাকে এইভাবে না করে টেবিল ফর্মে করি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের যে এলিমেন্টের যে সিম্বলটা সেটা হচ্ছে জেড, আর অ্যালুমিনিয়ামের হলো এল, ঠিক আছে। এবার প্রথম যে অ্যালয়টা এ, যেটাতে 135 কেজি বা মিশ্র ধাতু, সেটা 135 কেজি, সেটার অনুপাত কত জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের, সেটা হচ্ছে 4:5। আর দ্বিতীয়টা যে বি, সেটাতে 72 কেজি আছে, এই 72 কেজি কত অনুপাতে আছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, 7:5, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে করব, এই যে 4 আর এটা 5, এটা হচ্ছে 4 অংশ হচ্ছে জিঙ্ক, অ্যালুমিনিয়াম 5 অংশ, কিন্তু টোটাল কত অংশ হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 9, ঠিক আছে, টোটাল অংশ হচ্ছে 9। এই যে 9 অংশটা, এটাই তো 135 কেজি, টোটালটাই তো 135 কেজি না, তাহলে 9 যদি 135 কেজি হয়, এখানে আমাকে বের করতে কিন্তু বলেছে অ্যালুমিনিয়ামের ওজন, তাহলে অ্যালুমিনিয়ামের ভাগ কত, অ্যালুমিনিয়ামের ভাগ হচ্ছে 5, তা 5 অর্থাৎ হচ্ছে 135 গুণ 5 ভাগ 9, অর্থাৎ 75, ঠিক আছে। তাহলে অ্যালয় এ তে অ্যালুমিনিয়াম কত পাচ্ছি আমি, 75, আর বির ক্ষেত্রে 72 হচ্ছে আমার টোটাল ওজন। এবার জিঙ্কের ভাগ হচ্ছে 7, অ্যালুমিনিয়ামের ভাগ হচ্ছে 5, তাহলে টোটাল কত বেরোচ্ছে আমার 12। এই 12টাই কিন্তু 72-এর সমান, অর্থাৎ 12 যদি 72-এর সমান হয়, তাহলে 5, এখানেও অ্যালুমিনিয়াম কিন্তু 5, তো 5 হচ্ছে 72 গুণ 5 ভাগ 12, অর্থাৎ 6:30, ঠিক আছে। তাহলে আমি এই মিশ্র ধাতু বি তে 30 কেজি অ্যালুমিনিয়াম পাচ্ছি, আর মিশ্র ধাতু এ তে 75 কেজি অ্যালুমিনিয়াম পাচ্ছি। তাহলে দুটোকে যদি আমি যোগ করি, তাহলে টোটাল অ্যালুমিনিয়াম পাচ্ছি আমি 115 কেজি, অর্থাৎ অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে, একটি পাত্রে 20% দুধ এবং 80% জল রয়েছে, এটি সমপরিমাণ আরেকটি মিশ্রণের সঙ্গে মেশানো হয়, যেখানে 80% দুধ এবং 20% জল রয়েছে। চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ কত হবে তা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমার এখানে দুটো পাত্র দেওয়া আছে, আর দুটো পাত্রের যে মাপ সেটা সমান, তার মানে দুটো পাত্রে সমান পরিমাণের মিশ্রণ তারা নিতে পারবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি দুটোতেই 100 ইউনিট করে মিশ্রণ, 100 ইউনিটের মানের মিশ্রণ তারা নিতে পারবে। তাহলে প্রথমটাতে
প্রথম যে পাত্রটা এটা এ, এটা বি। প্রথম পাত্রে 100 ইউনিট, 100 ইউনিটের মধ্যে মিল্ক কত অথবা দুধ কত আর জল কত। এখানে বলা হচ্ছে দুধ হচ্ছে 20%, 20%। 100-র 20% মানে 20, 80% অর্থাৎ 80। তাহলে 20 দুধ আর 80 জল। পরের যে পাত্রটা আছে তার মধ্যে দুধের মাত্রা আছে 80%, অর্থাৎ 100-র 80% 80, আর জল 20% 20। তাহলে এ আর বি কে যখন আমি মিশাবো, এ আর বি কে মিশালে আমি 100 ইউনিট মিল্ক, দুধ আর 100 ইউনিট জল পাবো। তাহলে টোটাল আমার কত হচ্ছে? 200 ইউনিট হচ্ছে। তার মধ্যে থেকে আমাকে দুধের পরিমাণ বের করতে বলেছে। তাহলে টোটাল সম্পূর্ণ 200 ইউনিটের মধ্যে 100 ইউনিট দুধ। তাহলে কত পার্সেন্টেজ বা কত শতাংশ হলো এটা আমার? এটা হচ্ছে আমার 50%। তাহলে অপশন এ আমার অ্যান্সার, 50% দুধ রয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে? 8 বছর আগে গোপাল এবং বিভুর বয়সের অনুপাত 5:4, বর্তমানে তাদের বয়সের অনুপাত 6:5। এখন এখন থেকে 7 বছর পরে এ এবং বি, অর্থাৎ গোপাল এবং বিভু, গোপাল এটা গোপাল হবে আর এটা বিভু হবে, গোপাল এবং বিভুর বয়সের যোগফল কত হবে? ঠিক আছে, আমি এটা খুব সহজ পাতি নিয়মে করব। সেটা হচ্ছে, এখন যদি তাদের বয়সের অনুপাত 6:5 হয়ে থাকে, তাহলে আমি ধরেই নিতে পারি যে তাদের গোপালের বয়স হচ্ছে 6x আর বিভুর বয়স হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে 8 বছর আগেকার কথা বলা হয়েছে, রাইট? 8 বছর আগে তাদের অনুপাত ছিল 5:4। তাহলে এখান থেকে 8 বছর আগে মাইনাস করে দাও, এখান থেকে 8 বছর আগে মাইনাস করে দাও। তাহলে এদের দুইজনের যে বয়সের অনুপাত সেটা 5:4। ঠিক আছে, এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাব। 24x - 32, অর্থাৎ 25x - 40। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 24টা এদিকে নিয়ে গেলাম, এক্স, আর এটা এইদিকে চলে গেল 8। তাহলে এক্স এর মান আমার 8 হয়ে গেল। তাহলে এখন যে গোপালের বয়স কত? এখন গোপালের বয়স হচ্ছে আমার 6 × 8, অর্থাৎ 48, আর বিভুর বয়স হচ্ছে 5 × 8, অর্থাৎ 40 বছর। ঠিক আছে, আমাকে বলেছে যে 7 বছর, হোয়াট উইল বি দ্য সাম, অর্থাৎ এখানে সরি, এখন থেকে 7 বছর পরে গোপাল এবং বিভুর বয়সের যোগফল কত? আচ্ছা, আমি যদি ধরে নিই যে 48 আর 40, তাহলে এখন ওদের দুজনের বয়সের যোগফল কত? 88। অথবা এখান থেকে ডাইরেক্ট করা যাবে যে 7 বছর পরে, 7 বছর পরে গোপালের বয়স যোগ 7, আর বিভুর বয়স যোগ 7, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমার 55, আর এখানে 47। তাহলে আমাদের দুইজনের যোগফল হবে 112, 102। অপশন অপশন ডি, এটা হয়ে যাবে 102, অপশন ডি আমার অ্যান্সার। আচ্ছা, এখানে কি বলেছে যে একজন মুদি 10 কেজি চাল 700 টাকা দিয়ে ক্রয় করে। পরিবহনের জন্য সে কিছু টাকা খরচা করে এবং তারপর চালগুলো 1400 টাকার দামে বিক্রি করে। যদি মুদি 30% লাভ, 30% লাভ করে থাকে, তবে পরিবহনের জন্য সে কত টাকা খরচ করেছে? ঠিক আছে, এইখানেও সেই প্রথম প্রশ্নটার মতনই আমি ধরে নিই, যদি মুদি দোকানের যে মালিকটা, সে 100 টাকায় যদি চালটা কিনে থাকে, তাহলে 30% লাভ করার জন্য 130 টাকা বিক্রি করতে হবে। কিন্তু আসলে কি সে 130 টাকা বিক্রি করেছে? না, সে কত টাকায় বিক্রি করেছে? 1400 টাকায় বিক্রি করেছে। ঠিক, তাহলে 100 টাকার মান, তার মানে তার ক্রয় মান কত? 1400 ভাগ 130 গুণ 100, অর্থাৎ 14,000 ভাগ 13। এটার যদি ক্যালকুলেশন করো, তাহলে 1076.92 এরকম কিছু একটা উত্তর আসবে। ঠিক আছে,
14,000-কে 13 দিয়ে যদি ভাগ দাও, কিন্তু দেখো এই যে 1,076.92 এই মানটাই তার চালের ক্রয় মূল্য, কিন্তু আসলে কি চাল সেই দামে কিনেছে? না, সে কত 700 টাকা কিনেছে। তাহলে এই যে বেশি হলো, এইখানে আমার উত্তরটা বেশি আসলো কেন? কারণ ওই বেশি টাকাটাই সে পরিবহনের জন্য খরচা করেছে। তাহলে পরিবহনের জন্য কত খরচা করেছে? এই মানটা মাইনাস 700, ঠিক? অর্থাৎ এইটা সে পরিবহনের জন্য খরচা করেছে। তাহলে কাছাকাছি উত্তর হচ্ছে ডি অপশন, 373, 377। ঠিক আছে, পরের কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে 8,800 টাকা দামে একটি পণ্য বিক্রি করে যে লাভ হয়, 7,200 দামে টাকা দামে একই পণ্য বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। যদি পণ্যটি 9,600 দামে বিক্রি করা হয় তবে লাভের শতকরা হার কত হবে? ঠিক আছে, এই প্রশ্নটা আমরা একটু ছবি আঁকিয়ে শিখবো। ঠিক আছে, আচ্ছা, যদি এটা একটা ইমাজিনারি লাইন ধরে নাও, ঠিক আছে, তার এই মাথায় আমি 8,800 টাকা লিখছি। ঠিক আছে, 8,800 টাকার মূল্য, যে বিক্রি মূল্য, সেটা এরকম জায়গায় আছে। আর এরকম জায়গায় আমি লিখলাম সেটার ক্রয় মূল্য, আর সেটাকে আমি নাম দিলাম এক্স, অর্থাৎ কস্ট প্রাইস। ইংলিশে আমরা এটাকে কস্ট প্রাইস বলি, আর এটাকে সেল প্রাইস বলি। বিক্রি মূল্যকে সেল প্রাইস বানায়, যে যেই বিক্রি মূল্যে আমার লাভ হচ্ছে সেটাকে আমি এই এই দিকে রাখছি। কারণ ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য বেশি হলেই আমার কিন্তু লাভ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে সেটা কম হবে। তাহলে ক্ষতি যখন হচ্ছে সেটা এরকম জায়গায় লিখছি, 7,200 টাকা যখন বিক্রি হচ্ছে তখন সেটা ক্ষতি হচ্ছে, আর সেটা ক্রয় মূল্য থেকে কম, তার জন্য এটা বাঁ দিকে লিখেছি। ঠিক আছে, এবার প্রশ্নে কি বলেছে যে এই যে ক্ষতির মানটা এটা, ক্ষতির মান আর লাভের মান এই দুটোই সমান। অর্থাৎ তুমি যদি এটাকে লাঠি ভাবো, এটা যদি একটা লাঠি থাকে, তাহলে এই এই অংশটা সমান, এই অংশটা সমান তখনই হবে যদি আমি একদম এই লাঠির মাঝামাঝি ভাঙি। ঠিক, তাহলে আমি এটা বলতে পারি যে এটার যে ক্রয় মূল্যটা হবে সেটা এই 7,200 টাকা আর 8,800 টাকা এটার মাঝামাঝি অংশে হবে। তার মানে 8,800 টাকা, 7,200 টাকা, এটার মাঝামাঝি যদি আমি বের করি মান, সেটাই আমার ক্রয় মূল্য। তাহলে এই দুটোকে যোগ করে কত হচ্ছে আমার? 16,000, তার অর্ধেক, অর্থাৎ আমার কিন্তু ক্রয় মূল্য বেরিয়ে গেল 8,000 টাকা। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? যে 9,600 টাকা যদি বিক্রি করা হয়, দামে যদি বিক্রি করা হয়, তাহলে লাভের শতকরা হার কত হবে? ঠিক, 9,000, তাহলে এবার নতুন যে আমার বিক্রি মূল্য সেটা 9,600 টাকা দিয়েছে, আমার ক্রয় মূল্য 8,000 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমার 1,600 টাকা। তাহলে আমার শতকরা হার বের করতে হলে 8,000 টাকা দিয়ে ভাগ করে দাও, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 20%। তাহলে আমার লাভের শতকরা হার কত? 20%। ঠিক আছে, অপশন এ। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে একজন অসাধু দোকানদার, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিসেন্টলি এসএসসির পরীক্ষাগুলোতে, সেন্ট্রালের এসএসসি পরীক্ষা, আরআরবির পরীক্ষা, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব এসেছে। ঠিক আছে, এটা তাই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রশ্নটা কি বলা হয়েছে যে একজন অসাধু দোকানদার তার পণ্য 30% লাভ বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে 1 কেজির বদলে 800 গ্রাম ওজন ব্যবহার করে। তার প্রকৃত লাভের শতকরার হার কত? ঠিক আছে, আচ্ছা, এইখানে এইটাকে আমরা সলভ করবো একটা বা টেবিলের মাধ্যমে। সেটাতে এই এই যে এই দাগটার বাঁ দিকে আমরা লিখবো হচ্ছে
যেই মূল্য বা যেই ওজনটা দোকানদার, যে এই যে ঠকবাজ দোকানদার যে, সে দিয়ে এসেছে, ঠিক আছে? এটা দোকানদারের দিক থেকে দেওয়া ইয়ে। আর এই দিকে আমি লিখবো যেটা কাস্টমার, তার মানে আমরা যে দোকানদারকে দিচ্ছি, টাকা দিচ্ছি বা যে ওজনের মাল আমরা পাচ্ছি, সেটা আমরা এই দিকে লিখবো, ঠিক আছে? বা যেই ওজনের মালের দাম আমরা দিচ্ছি, অ্যাকচুয়ালি ওজনের মাল আমরা পাচ্ছি ঠিক হবে না, বলবো যে যেই ওজনের মালের দাম আমরা দিচ্ছি সেটা এইদিকে লিখবো। একটা করলে তোমরা বুঝতে পারবে। যেরকম দোকানদার কি বলছে যে আমি 30% লাভ করছি, ঠিক? অর্থাৎ দোকানদারের মতে, এখানে আমি শপকিপার লিখি তাহলে সুবিধা হবে, এস মানে শপকিপার আর সি মানে কাস্টমার, তার মানে আমরা, ঠিক আছে? তাহলে দোকানদার কি বলছে যে ও যদি 100 টাকার জিনিস কিনে থাকে, ও যদি জিনিসটা 100 টাকায় কিনে থাকে, তাহলে ও তোমাকে বিক্রি করছে 130, তাহলেই তো তার লাভ 30% হচ্ছে, ঠিক? আর ও আরেকটা বলছে, কিন্তু আসলে কি হচ্ছে ব্যাপারটা এখানে, যে এই যে দোকানদারটা, সে কিন্তু তোমাকে কিন্তু সে আসলে 1 কেজির জিনিস দিচ্ছে না, তোমার কাছ থেকে নিচ্ছে 1 কেজির জিনিসের দাম, তোমার কাছ থেকে 1 কেজি জিনিসের দাম নিচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে ও দিচ্ছে কত? 800, 800 গ্রাম, ঠিক? দেখো, তাহলে এইখানে শপকিপার যে বা দোকানদার, যে ঠকবাজ দোকানদার, সে 800 টাকার জিনিস তোমাকে দিচ্ছে, তার মানে ওর কাছ থেকে যাচ্ছে 800 টাকার ইয়ে, ও কিনছে 100 টাকায়, তোমাকে বিক্রি করছে 130 টাকায়, ও 800 গ্রাম জিনিসের দাম দিচ্ছে, কিন্তু তুমি ওকে ফেরত দিচ্ছ হাজার, 1000 গ্রামের, 1 কেজি মানে 1000 গ্রামের মূল্য, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা এইদিক ওইদিক কাটাকাটি করতে পারবো, উপর নিচ কাটাকাটি কিন্তু করব না, আমরা এইদিক ওইদিক কাটাকাটি করতে পারবো। তার মানে এই পাশ কাটাকাটি করব। কেমন করে? এখানে দুটো শূন্য কাটলে এখানেও আমরা দুটো শূন্য কাটতে পারবো, এখানে একটা শূন্য কাটতে পারি, এখানেও একটা শূন্য কাটতে পারি, এখানেও একটা শূন্য কাটবো, এখানেও একটা শূন্য কাটবো। এইবার উপরে তাহলে কি থাকলো? 1, নিচে 8 থাকলো, এই দুটোকে গুণ করে দিলে তাহলে নিচে আসছে 8। এইখানে 13 আছে, নিচে 1, তাহলে নিচে থাকছে 13, ঠিক আছে? এক কথায় বলতে গেলে ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে আমার লাভের শতাংশ কত সেটা বের করতে বলেছে, ঠিক? তাহলে 8 টাকার জিনিস ও দিচ্ছে, কিন্তু ও পাচ্ছে, দোকানদার পাচ্ছে 13 টাকার জিনিস, অর্থাৎ লাভ হচ্ছে 5 টাকার। মানে লাভের শতাংশ, শতকরা হার কত? এটা, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে আসবে 25, 4 দিয়ে কাটছি, এটা 2, অর্থাৎ 62.5%। এটা আমার উত্তর, অর্থাৎ বি আমার অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন। পরের প্রশ্নটা একই অসাধু ব্যবসায়ী বা শপকিপারের। তো এখানে কি বলা হয়েছে যে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 7% ক্ষতিতে পণ্য বিক্রি করে বা বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে 18% কম ওজন ব্যবহার করে, তার লাভের শতকরা হার কত? এখানে কি ব্যাপারটা, এখানে একই প্রশ্ন, আগেরটার মতনই সেম প্রশ্ন, কিন্তু এখানে কি হয়, এখানে এই যে ঠকবাজ যে দোকানদার আছে, সে বলছে যে দাদা আমি আপনাকে লসে বিক্রি করছি। কত লস? 7% লসে বিক্রি করছে। কিন্তু এইদিকে সে যে ওজন ব্যবহার করছে, সেটাতে সে চালাকি করেছে, সে যে ওজনটা তোমাকে বলছে 1 কেজি দিব, কিন্তু 1 কেজির থেকে 18% সে কম দিচ্ছে, বা 100 গ্রাম দিব, তার থেকে সে 18% কম দিচ্ছে, ঠিক আছে? এবার এই অঙ্কটা আমরা সেম ভাবে করব, যে আমরা একটা এই পাশ ওই পাশ, এই পাশে থাকবে যেটা হচ্ছে দোকানদার যেটা আমাদেরকে দিচ্ছে বা নিচ্ছে, দোকানদার যেটা কামাই করছে, ঠিক? যেটা দোকানদারের কাছে যাচ্ছে। আর এইদিকে আমি দিব যে কাস্টমার যেই অ্যামাউন্টটা বা যেই বিক্রয় মূল্যটা কাস্টমার পে করছে,
আচ্ছা, দোকানদার কি বলছে প্রথমে? 7% সে ক্ষতিতে তোমাকে টাকাটা দিচ্ছে, পণ্যটা দিচ্ছে। মানে দোকানদার যদি 100 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে সে তোমাকে কত দিচ্ছে? 93 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলেই তো সে লস করছে না, 7%। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, আচ্ছা 1 কেজিরই যদি মাল, তার মানে 1 কেজির পণ্য যদি তোমাকে দিয়ে থাকে, কিন্তু তার মানে তুমি তাকে 1 কেজি ওজনের জিনিস দাম দিচ্ছ, সে তোমাকে কত ওজনের জিনিস দিচ্ছে? সে তোমাকে দিচ্ছে 18%। 1 কেজির 18% কম মানে 820। ঠিক, 820 গ্রামের ওজনের মূল্য সে তোমাকে দিচ্ছে। তাহলে এখানে সেই এদিক ওদিক কাটাকাটি করা যাবে আবার। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। অর্থাৎ রেশিওটা যে, অনুপাতটা হবে এটা। তার মানে শপকিপার বা দোকানদার যে, দোকানদার কি, দোকানদার তোমাকে কি অনুপাতে দিচ্ছে? 82:93। এই 93 ভাগটা হচ্ছে কাস্টমার যে পে করছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? এখানে হচ্ছে 11 লাভ। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? 11/82 ইন্টু 100। 2 দিয়ে কাটাকাটি 41, আর এটা হচ্ছে 50, অর্থাৎ 550/41 শতাংশ, আহ 13.41 শতাংশ, অর্থাৎ আমার অপশন ডি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো তোমরা দুটো, এরপরে প্র্যাকটিস সেটে আরো কয়েকটা দিয়ে দেবো, সেটাতে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অসাধু দোকানদারের প্রশ্নগুলো। পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে, যে একজন দোকানদার তার পণ্যের কস্ট প্রাইস, সিপিএ, তার মানে ক্রয় মূল্যের উপর 24% বেশি দামে মূল্য নির্ধারণ করে এবং ক্রেতাকে 15% ছাড়ও দেয়। ঠিক আছে, কিন্তু বিক্রির সময় সে প্রতি 1 কেজি পণ্যের 101 গ্রাম কম দেয়। তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, এটাও আমরা সেইভাবে করব, যে আমরা বাঁদিকে দোকানদার যেই মূল্যটা পাচ্ছে বা যেই মূল্যের আসলে দিচ্ছে সেটা রাখবো, আর ডান দিকে রাখবো কাস্টমার যে মূল্যটা পে করছে বা কাস্টমার যে মূল্যের দাম দিচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখছি যে যে দোকানদার সে 24% কিন্তু দাম জিনিসের আগে বাড়াচ্ছে। অর্থাৎ একটা জিনিসের দাম যদি 100 হয়, সে 124 টাকায় জিনিসটা বাড়িয়ে দাম দেখাচ্ছে। তারপরে সে 15% কিন্তু ডিসকাউন্টও দিচ্ছে। 15% ডিসকাউন্ট মানে কি? একটা জিনিসের দাম যদি 100 হয়, তার 15% ডিসকাউন্ট মানে সে 85 টাকায় সেটাকে বিক্রি করছে। তারপরে দেখা যাচ্ছে যে এত কিছু করার পরেও সে 1 কেজি মূল্যের জিনিস বা 1 কেজি ওজনের জিনিস, সেটাতে সে কিন্তু 101 গ্রাম কম ওজন দিচ্ছে। অর্থাৎ কাস্টমার 1 কেজির ওজনের জিনিসের দাম দিচ্ছে, কিন্তু আসলে দোকানদার তাকে কি ধরাচ্ছে? 899 গ্রামের ওজনের জিনিসের মূল্য নিয়ে সেটা মূল্যের জিনিস দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যে দোকানদার বেশি দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে কম ওজনের জিনিস, অর্থাৎ দোকানদার কিন্তু লাভ করছে। এইবার কত লাভ করছে সেটাই আমাকে এখানে বের করতে হবে। এখানে আমি এবার সেই আগের মতো কাটাকাটি করি। এখানে তিনটে শূন্য কেটে নিলাম, 1 2 3। এখানে 10, 5 দিয়ে কাটলে 2, 85, 5 দিয়ে কাটলে হচ্ছে 17। আচ্ছা, 899, এটা 31 দিয়ে কাটবে। 31 দিয়ে কাটলে হচ্ছে আমার 2 29। আর এটাও আমি এটাও আমি 31 দিয়ে কাটতে পারবো, সেটা হচ্ছে 4। আচ্ছা, এইটা আমার আবার কাটবে 2 দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে 34। তাহলে কত লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমার +5, 5 লাভ হচ্ছে। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে?
অর্থাৎ 5/29 গুণ 100। ঠিক আছে, 500/29, এটা অলমোস্ট 17.17.24% কাছাকাছি যাবে, মানে অপশন এ আমার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে তিনজন অংশীদার পি কিউ এবং আর একটি ব্যবসায় মোট 41,600 বিনিয়োগ করেন। বছরের শেষে লাভের অংশ হিসেবে পি পায় 1,430, কিউ পায় 1,870 টাকা এবং আর পায় 2,420 টাকা। ব্যবসায় কিউ কত টাকা বিনিয়োগ করেছিল? এবার এখানে একটা কনসেপ্ট জানতে হবে যে বিনিয়োগ করার টাকাটা বা ইনভেস্ট করার যে টাকাটার যে অনুপাতে ইনভেস্ট করা হয়, ঠিক আছে, যেই অনুপাতে বিনিয়োগ করা হয় সেই অনুপাতে কিন্তু তাদের যে লাভের টাকাটা আসে, একটা কোনো ব্যবসায় একটা অ্যামাউন্ট বিনিয়োগ করা হচ্ছে, সেখান থেকে একটা লাভ বেরোচ্ছে, সেই লাভের টাকাটা তো এবার ভাগ হবে যারা যারা বিনিয়োগ করেছিল। সেটা কি অনুপাতে ভাগ হবে? যে অনুপাতে তারা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, এটা সাধারণ ব্যবসাদারি পদ্ধতি। তাহলে এই প্রশ্নটাতেও আমরা সেম পদ্ধতি ব্যবহার করব, যে এইখানে বলে দিয়েছে বিনিয়োগ কত টাকা, 41,600 টাকা হয়েছিল বিনিয়োগ। এবার তারা যে লাভ উঠিয়েছে, পির লাভ কত, পি, কিউ আর আর। পির লাভ কত, 1,430। কিউ এর লাভ কত, কিউ এর লাভ 1,870। আর আর এর লাভ কত, আর এর লাভ হচ্ছে 2,420 টাকা। ঠিক আছে, এখান থেকে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এগুলো সবগুলো 11 11 দিয়ে কাটা যাবে। ঠিক, সবগুলো থেকে শূন্য যদি আমি সরিয়ে দিই, তাহলে এটা 11 দিয়ে কাটলে 13, এটা 11 দিয়ে কাটলে 17, এটা 11 দিয়ে কাটলে 22। ঠিক, তাহলে কি অনুপাতে তাদের লাভের টাকা ভাগ হয়েছিল? 13:17:22। আমাকে বের করতে বলেছে কিউ কত টাকা বিনিয়োগ করেছিল। ঠিক, আচ্ছা, তাহলে টোটাল কত টাকা বিনিয়োগ হয়েছিল অনুপাতের ইয়েতে যদি ভাবতে চাই, তাহলে 13 + 17 30, 30 যোগ তার মানে টোটাল 52। টোটাল যদি 52 হয়, এই 52টাই সমান সমান কিন্তু 41,600, কারণ টোটাল টাকা এটাই বিনিয়োগ করা হয়েছিল। আর আমাকে বের করতে বলেছে 17-র মান, কিউ এর মানটা। ঠিক, অর্থাৎ 41,600 ভাগ 52 গুণ 17। ঠিক, আচ্ছা, এটা আমার কত আসবে? এটা বোধহয়, হ্যাঁ, 8, 800। এটা 800 হচ্ছে, তাহলে 8 গুণ 17, অর্থাৎ 13,600 টাকা আমার উত্তর। কিউ তাহলে বিনিয়োগ কত করেছিল? 13,600 টাকা, অপশন সি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নে আমাকে কি বলা হয়েছে যে এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33/3 শতাংশ বিনিয়োগ করে। অবশিষ্ট মূলধনের, এখানে দেখতে হবে কিন্তু, এখানে কিন্তু অবশিষ্ট, তার মানে এই যে এই 33/3 শতাংশ বিনিয়োগ করে, তাছাড়া যে মূলধনটা সেটা বাদ দিয়ে যে বাকিটা, তার 33/3 শতাংশ বিনিয়োগ করে বি, এবং তার থেকে যে বাকি টাকাটা সেটা পুরো বিনিয়োগ করে সি। ঠিক আছে, বছরের শেষে লাভ হয় 4,050 টাকা। তাহলে সি সি এর লাভ বি এর লাভের থেকে কত টাকা বেশি? ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা দ্বিতীয় স্লাইডে যেরকম দেখেছিলাম 33/3 শতাংশ, এটাকে আমরা কিন্তু দেখেছিলাম এটা ভগ্নাংশ রূপে দেখাতে গেলে 1/3 হয়। ঠিক আছে, তাহলে এ 1/3 বিনিয়োগ করে, বাকি কত পড়ে থাকলো? 2/3। এবার বি কি করে? 2/3-এর 1/3 বিনিয়োগ করে। তাহলে বি এর কত হচ্ছে? বি এর হচ্ছে কিন্তু 2/9। তাহলে 2/9 আর এখানে 1/3 যদি হয়ে যায়, তাহলে সির বাকি কত থাকছে? সির বাকি থাকছে হচ্ছে 1/3 যোগ 2/9, এটা হচ্ছে সির বাকি। অর্থাৎ এখানে আমি কিন্তু পাচ্ছি 4/9। ঠিক আছে, তাহলে 4/9 সি বিনিয়োগ করে। তাহলে এদের যে বিনিয়োগ করার যে অনুপাতটা, A:B:C, সেটা কত হচ্ছে? 1/3:2/9, 2/9 4/9, অর্থাৎ 3:2:4, এই অনুপাতে তারা কিন্তু বিনিয়োগ করে থাকে। তাহলে লাভের টাকাটাও এই অনুপাতেই ভাঙবে।
কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট এর আগের বারের মতো এই 3 যোগ 2 তার মানে 5, 5 + 4 9, 9 করে ওইভাবে ভাগ করবো না। আমি কি করবো, আমাকে কি বলেছে, সি আর বি এর লাভের থেকে সি বি এর থেকে লাভের টাকাটা কত বেশি, অর্থাৎ এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা কত, 2। তাহলে এই 2 এর মান বের করতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল যে আমাদের অনুপাতের যে টোটালটা সেটা কত, অনুপাতের টোটাল আমার এখানে 3 + 2 5, 5 + 4 অর্থাৎ 9, টোটাল 9। এখানে টোটাল কত দেওয়া আছে, 4005। তাহলে এই যে 9টা সেটাই তো সমান সমান 4050 টাকা, 50 টাকা, হ্যাঁ। তাহলে আমাকে এখানে 2 এর মান বের করতে হবে, 4050 ভাগ 9 গুণ 2, অর্থাৎ এখানে চলে আসছে আমার 450, 900 টাকা কিন্তু এদের সি এর লাভের মান বি এর থেকে 900 টাকা বেশি, অর্থাৎ অপশন ডি আমার অ্যান্সার। আজকের মতো প্র্যাকটিস সেট 1 কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা প্র্যাকটিস সেট 2 করব, সেখানেও আমরা আরো 20টা কোশ্চেন সলভ করব। আজকে ক্লাস কেমন গেল, আজকে প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাস কেমন গেল সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাবে যে নেক্সট কোনো যদি ডেফিনিট টপিক থাকে বা কোনো চ্যাপ্টার থাকে যেটা তোমাদের সলভ করার খুব ইচ্ছা আছে, সেটা কোশ্চেন অ্যান্সার এর মধ্যে দিয়ে হোক বা কনসেপ্ট জানার ইচ্ছা আছে, তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্টে গিয়ে জানাও। আমি সেটার উপরে ক্লাস বা এরকম প্র্যাকটিস সেট তৈরি করে ডেফিনিট সেই চ্যাপ্টার বা টপিকের উপরে প্র্যাকটিস সেট তৈরি করে পোস্ট করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।